আফটারনুন স্টুডেন্টস, আশা রাখি সবাই ভালো আছো। আমি তোমাদের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান শিক্ষিকা কামরুন নাহার। তোমাদের আজকে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তোমরা অল্প কিছুদিন ক্লাস পাইছো, তারপরে বাসায় আছো, কোভিডের কারণে বন্ধ হওয়ার কারণে তোমরা বাসায় বসে আছো। তো এই মুহূর্তে আমি তোমাদের অনলাইনের মাধ্যমে হিসাব বিজ্ঞান বিষয়ে যতটুকু পারি তোমাদের সাহায্য সহযোগিতা করব। তো হিসাব বিজ্ঞানে তোমাদের যেহেতু তোমরা ক্লাস 8 থেকে 9-এ আসছো, একদম ব্যবসায় শিক্ষা শাখাটা তোমাদের কাছে একদমই নতুন। তো এই বিষয়ে তোমরা জানো যে তোমাদের অন্যান্য সাবজেক্টের সাথে 3টা আলাদা ভিন্ন সাবজেক্ট আছে, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং এবং ব্যবসায় উদ্যোগ। তো হিসাব বিজ্ঞানটা তোমাদের কাছে এই মুহূর্তে একেবারেই নতুন বিষয় হওয়ার কারণে আমি জানি তোমরা বাসায় অনেকেই এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসো। তো ভয় পাওয়ার কিছু নাই, মূল বই তোমরা যেহেতু পাইছো, তো মূল বইয়ের পাশাপাশি আমরা কিছু ক্লাসের মাধ্যমে, অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে চেষ্টা করব সাহায্য করার জন্য। তো হিসাব বিজ্ঞান বিষয়ে তোমাদেরকে বলে রাখি যে এটা এমন একটা বিষয় যেটা তুমি যতদিন কমার্স করবা হিসাব বিজ্ঞান তোমার ততদিন থাকবে। আজকে তোমাকে আমি হিসাব বিজ্ঞানের মূল কিছু বিষয়গুলো আলোচনা করব এবং পাশাপাশি দ্বিতীয় অধ্যায় সম্পর্কে তোমাদের আলোচনায় আনব। হিসাব বিজ্ঞান মূলত তোমাদের ক্লাস 9-এ আমরা স্বল্প সিলেবাসের মাধ্যমে নিব এবং হিসাব বিজ্ঞানের 2টা ধাপ আছে, যেমন ক বিভাগ এবং খ বিভাগ। তো মূলত ক বিভাগ হচ্ছে তোমাদের জন্য বাধ্যতামূলক, যেটা 10ম অধ্যায়, এটা আমরা 10ম শ্রেণীতে তোমাদেরকে করাবো। আর খ বিভাগে যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদেরকে আমরা 9ম শ্রেণীতেই বেশিরভাগ অঙ্ক করাই দেব। এই খ বিভাগের মধ্যে যেমন তোমাদের লেনদেনটা প্রথমেই পড়ে, আরও একটা বিষয় আছে যেটা তোমাদের প্রথম অধ্যায় আছে হিসাব বিজ্ঞান পরিচিতি, এই অধ্যায় থেকে তোমাদের কোনো সৃজনশীল প্রশ্ন হয় না। এই তথ্যটা জেনে রাখো যে প্রথম অধ্যায় থেকে আমাদের শুধু বহু নির্বাচনী প্রশ্ন হয়, দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের অঙ্ক আসে। দ্বিতীয় অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত তোমাদের অঙ্ক থাকবে। এর মধ্যে 10ম অধ্যায় তোমাদের বাধ্যতামূলক। বাকি অধ্যায়গুলো থেকে 9টা প্রশ্ন থাকবে, তোমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা হিসাব বিজ্ঞান, যেহেতু তোমরা বুঝতেই পারতেছো হিসাবের সাথেই সম্পর্কিত, তো আমরা দ্বিতীয় অধ্যায় লেনদেন, আজকে তোমাদের লেনদেন সম্পর্কে আমি একটু বলবো। দ্বিতীয় অধ্যায় লেনদেন আমাদের স্কুলে যদি কুইজ হয় তাহলেও তোমার লেনদেন অধ্যায় থেকে হবে। লেনদেন অধ্যায় যেমন তুমি বুঝতেই পারতেছো যে লেনদেন অর্থাৎ দেনা এবং পাওনা, অর্থাৎ একজন নিবে আরেকজন প্রদান করবে, অর্থাৎ এখানে লেনদেনের মাধ্যমেই সম্পূর্ণ হিসাব হবে। এই লেনদেনে তোমার 7টি বৈশিষ্ট্য আছে। এই 7টি বৈশিষ্ট্য তুমি তোমার বইয়ের মধ্যে পাবা। এই বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করবা। এই বৈশিষ্ট্যের মধ্যেই তোমার লেনদেনের প্রকৃতি এবং লেনদেন সম্পর্কিত আলোচনা করা আছে। এখন লেনদেন, এই লেনদেনের প্রাথমিক পর্যায়ে তোমাকে জানতে হবে যে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয়। যেমন আমরা সচরাচরই আমাদের জীবন ধারণের জন্য অনেক কিছুই লেনদেন করে থাকি। ধরা গেল তুমি এখন তোমার বাড়ির সামনের দোকানে একটা কলম কিনতে গেলা 5 টাকা দিয়ে। যখন তুমি দোকানদারকে 5 টাকা দিবা তখনই সে তোমাকে একটা কলম দিবে। এইখানে তোমার একটা লেনদেন সংঘটিত হলো। এটাকে তুমি কি বলবা? লেনদেন। এখন দেখা গেল তোমার বন্ধুর জন্মদিন, তুমি তাকে একটা কলম উপহার দিলা। এখন তোমার বন্ধু কি তোমার কাছে জানতে চাবে যে কলমটির দাম কত? অবশ্যই সে জানতে চাবে না। তাহলে এটি কি? লেনদেন নয়। তাহলে লেনদেন চিহ্নিতকরণের ক্ষেত্রে তুমি সচরাচর যেগুলো ব্যক্তিগত প্রয়োজনে বা ব্যক্তিগত স্বার্থে যেই লেনদেনগুলো, সেগুলো লেনদেন নয়। যেগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং অর্থ দ্বারা, এবং এটার দ্বৈত শর্ত আছে, অর্থাৎ এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, অপর পক্ষ সুবিধা প্রদান করবে, সেটাকেই বলা হবে লেনদেন। তাহলে আমরা ব্যক্তিগত কাজগুলোকে লেনদেন বলবো না। তোমাদের বইয়ে কোনটি লেনদেন কোনটি লেনদেন নয়, এটি হচ্ছে প্রথম ধাপ। তোমাকে লেনদেন চিহ্নিতকরণ করতে হবে।
এরকম অনেক উদাহরণ আছে, তোমার বইয়েও আছে। তো বইয়ের মধ্যেও তোমার লেনদেন চিহ্নিতকরণ আছে। তো লেনদেন চিহ্নিতকরণের মাধ্যমে তোমাকে আবার আমরা জানি যে লেনদেনের অধ্যায়ে তোমার একটা সূত্র পাবা বা সমীকরণ পাবা, A = L + E, অর্থাৎ এটা লেনদেনের সমীকরণ। যদি বলা হয় লেনদেনের সমীকরণ কোনটি, তাহলে সমীকরণ A = L + E। এতে কি, এতে অর্থাৎ অ্যাসেটস, অ্যাসেটস মানে সম্পদ সমূহ। এলতে কি, এলতে লায়াবিলিটিস, অর্থাৎ দায় সমূহ। ইতে ইকুইটি, অর্থাৎ মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। অর্থাৎ দেখো, সম্পদ সমূহ, দায় সমূহ, মালিকানা সত্ত্ব সমূহ। আমরা হিসাব বিজ্ঞান বইয়ের মধ্যে যা অঙ্ক করব সব কিছুই এই সূত্রের উপর, এই সমীকরণের উপরই নির্ভরযোগ্য। এই সমীকরণ দ্বারাই তোমার আমরা যা লেনদেন করব, অর্থাৎ কোনটা লেনদেন, কোনটি লেনদেন নয়, কোনটি ডেবিট, কোনটি ক্রেডিট, সব কিছুই নির্ভর করবে এই সমীকরণের উপর। অর্থাৎ এটা হচ্ছে সমীকরণ। এখন যদি বলা হয় সমীকরণের আবার বর্ধিত রূপ আছে, অর্থাৎ সমীকরণের বর্ধিত রূপ। বর্ধিত রূপটি কি? A = L + C + R - B X - D, অর্থাৎ L থাকবে লায়াবিলিটিস, ইটা বর্ধিত রূপ হবে C + R - EX - D, অর্থাৎ এইটার বর্ধিত রূপ এটা। তাহলে যদি তোমার প্রশ্নে এমনও থাকতে পারে, ক প্রশ্নের জন্য, যে লেনদেনের সমীকরণটি লিখো, তুমি সমীকরণ এটা লিখবা। তারপরে বলা হতে পারে যে সমীকরণের বর্ধিত রূপ, সমীকরণের বর্ধিত রূপ এটি। তাহলে বর্ধিত রূপের আবার এগুলোরও হচ্ছে তোমাকে জানতে হবে। সিতে কি, অর্থাৎ সিতে ক্যাপিটাল, যেটাকে বলা হয় মূলধন। আরতে রেভিনিউ, যেটা আয়। EX তে এক্সপেন্সেস, যেটা ব্যয়। D তে ড্রয়িংস, যেটা উত্তোলন। এই বর্ধিত রূপগুলোর প্রত্যেকটা বিষয়ে তোমাকে জানতে হবে, কারণ মূলধন যদি তুমি না জানো, আয় যদি তুমি না জানো, ব্যয় যদি তুমি না জানো, উত্তোলন যদি তুমি না জানো, সঠিকভাবে তুমি নির্ধারণ করতে পারবা না যে কোনটি লেনদেন, কোনটি লেনদেন নয়। এই জন্য এগুলোর সূত্রের পাশাপাশি তোমাকে মানেগুলো জানতে হবে। যদি খাতা থাকে অবশ্যই, বই থাকলেও বই থেকে দেখে দেখে হলেও খাতায় তুলে তোমরা এগুলো মুখস্থ করবা। এখন আসি যে কেন এই যে বর্ধিত রূপটি কেন, অর্থাৎ কে প্রকাশ করা হয়, এটা মালিকানা সত্ত্ব। হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব অর্থাৎ মালিকানা সত্ত্ব কমলো না বাড়লো, সেটাও তোমার নির্ভর করে লেনদেনের উপর। অর্থাৎ আয় বৃদ্ধি পেল নাকি আয় হ্রাস পেল, খরচ বৃদ্ধি পেল নাকি খরচ হ্রাস পেল, মূলধন ব্যবসায় আসলো নাকি মূলধন চলে গেল, এই সব কিছুই নির্ভর করে মালিকানা সত্ত্বের উপর। তাহলে এই মালিকানা সত্ত্বের উপর যেহেতু নির্ভর করে, এই মালিকানা সত্ত্বকে ভেঙে তোমাকে এই চারটা তোমার, অর্থাৎ দ্বারা প্রকাশ করলেই তোমার এই চারটারে যখন আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব এগুলো আসবে, উত্তোলন, সেগুলো সব কিছুই তোমার ইকুইটি দ্বারা প্রকাশ হবে, অর্থাৎ দ্বারা প্রকাশ হবে। এখন আসি যে যেমন তোমাদের বইয়ে
পৃষ্ঠায় তোমরা আসো, 11 পৃষ্ঠায় যেমন দেওয়া আছে, উদাহরণের মধ্যে একটা দেওয়া আছে যে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো। তাহলে এটা আমরা এখন বুঝতে পারতেছি যে মূলধন, অর্থাৎ মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? সি, ক্যাপিটাল দ্বারা। তাহলে মূলধনটা ব্যবসায়ে কি হলো, অর্থাৎ মূলধন ব্যবসায়ে কি হলো? মালিকানা সত্ত্ব বৃদ্ধি ঘটালো। অর্থাৎ এখানে মূলধনটা কি লেনদেন নাকি লেনদেন নয়? অবশ্যই লেনদেন। তাহলে মূলধন হচ্ছে লেনদেন। তখন আমাকে লিখতে হবে লেনদেন, এবং লেনদেন লিখে তার পাশে যদি কারণ ব্যাখ্যা করতে বলে সেই ক্ষেত্রেই তোমরা কারণ ব্যাখ্যা করবা, নতুবা কারণ ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তারপর যেমন আছে নগদে 15,000 টাকার পণ্য ক্রয়, 2 নাম্বার। নগদে যখন বলবে পণ্য ক্রয়, বা বাকিতেও বলতে পারে পণ্য ক্রয়, অর্থাৎ পণ্য ক্রয় করা হয়েছে, দ্যাট মিনস এটা লেনদেন। তাহলে নগদে পণ্য ক্রয় করা হলে এখানে ক্রয় করায় কি বৃদ্ধি পাইছে? ব্যয় বৃদ্ধি পাইছে। একদিকে ব্যয় বৃদ্ধি পাইছে, আরেকদিকে নগদ টাকা কমে গেছে। তাহলে কার উপর প্রভাব পড়ছে? সম্পদের উপর প্রভাব পড়ছে, ইএক্স এর উপর প্রভাব পড়ছে, অর্থাৎ এক্সপেন্সেস হয়েছে এবং সম্পদ কমে গেছে। তাহলে এখানে ব্যয়ের উপর প্রভাব পড়ছে। তাহলে নগদে ক্রয় করার কারণে অর্থাৎ এটি লেনদেন, তখন তুমি লেনদেন লিখবা এবং ব্যাখ্যা স্বরূপ লিখতে পারো যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এবং এখানে নগদ অর্থ হ্রাস পাইছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। এইভাবে তোমরা করতে পারো, খরচ বৃদ্ধি পেয়েছে। তারপরে একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ, অর্থাৎ পাওনাদারকে পরিশোধ করা হলো। এখানে কে কমলো? পাওনাদার কমে গেল, হ্রাস পেল, অর্থাৎ এল হ্রাস পাইছে। তাহলে এখানে পণ্য ক্রয় করার কারণে উভয় হ্রাস পাইছে, একদিকে নগদ টাকা হ্রাস পাইছে আর একদিকে এল অর্থাৎ পাওনাদার হ্রাস পাইছে। তাহলে এটি কি লেনদেন নাকি লেনদেন নয়? অবশ্যই এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, তাহলে এটি লেনদেন। তারপরে যেমন আছে যে 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো। আমি তোমাদেরকে একটা বিষয় বলে রাখতে চাচ্ছি, যদি পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হয়, অর্ডার করা হয়, কোনো কর্মচারীকে নিয়োগ করা হয়, এত টাকা বেতনে নিয়োগ করা হয়েছে কিন্তু বেতন এখনো প্রদান করা হয়নি, ফরমাইশ করা হয়েছে কিন্তু ফরমাইশ এখনো ফরমাইশের মাল পাঠানো হয়নি বা কোনো লেনদেন হয়নি, এই জাতীয় জিনিস লেনদেন হবে না। অর্থাৎ ফরমাইশ করা হলে, অর্ডার করা হলে সেগুলো লেনদেন হবে না। তাহলে এখানে এটি লেনদেন নয়। এখন লেনদেন নয় যেহেতু তুমি লেনদেন নয়, কারণটাও তোমার মতো করে, আমি সবাইকেই বলি যে তোমরা নিজেদের মতন করে কারণটা ব্যাখ্যা করবা। যেমন এখানে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়নি, অর্থাৎ এখানে অর্থের অঙ্কে কোনো লেনদেন হয়নি, তাহলে এটি লেনদেন নয়। পরে 2,000 টাকা প্রদান, অর্থাৎ এখানে ব্যয় এক্সপেন্সেস, তাহলে এখানে কি হয়েছে? খরচ হয়েছে। তাহলে এখানে একদিকে ব্যয় বৃদ্ধি পাইছে, একদিকে নগদ টাকা কমে গেছে। তাহলে এটিকে আমরা কি বলবো? লেনদেন। তোমরা আজকে 6 পর্যন্তই থাক, এরপর পরে তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসে বোঝাবো।